ফিফথ সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড 2 সোশিওলজি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। গত ক্লাসে তোমাদের ক্রিয়াবাদী তত্ত্ব বা ফাংশনাল থিওরির যে তোমাদের টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম কোচ স্পেন্সার নিয়ে তাদের তত্ত্বগুলো, এবং আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ম্যালোনস্কি এবং রেডক্লিফ ব্রাউনের অবদান এবং তত্ত্ব মানে কী কী মানে ফাংশনাল থিওরিতে রেডক্লিফ ব্রাউন এবং ম্যালোনস্কির অবদানটা কী সেটা আমরা কিন্তু আজকে আলোচনা করব। পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই ফলো করেছো, আজকের ভিডিও তোমরা অবশ্যই ফলো করবে। ভিডিও লেকচারের মাধ্যমেই তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে তোমরা অবশ্যই আশা করছি উপকৃত হচ্ছে। তো সে অর্থে আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেডক্লিফ ব্রাউন আর ম্যালোনস্কির অবদান। তো সমাজতত্ত্বের যে তাত্ত্বিকরা রয়েছেন তাদের ক্রিয়াবাদী ধারণা এতটাই জনপ্রিয় হয়ে উঠে যে তা সমাজতত্ত্বের সীমানা পেরিয়ে সমাজ নৃতত্ত্বের আঙ্গিনায় প্রবেশ করে। এ প্রসঙ্গে ইংল্যান্ডের আর রেডক্লিফ ব্রাউন এবং বি ম্যালোনস্কির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এক হচ্ছে রেডক্লিফ ব্রাউন, আর রেডক্লিফ ব্রাউন, আর দুই হচ্ছে বি ম্যালোনস্কি। এবার আমরা রেডক্লিফ ব্রাউন এর যে তত্ত্ব সেটা আমরা আলোচনা করব, যে তিনি ক্রিয়াবাদী তত্ত্বে তিনি কি বলেছেন এবং তিনি কি রচনা করেছেন সেটা আমরা আজকে জানব। রেডক্লিফ ব্রাউন নিজেকে ক্রিয়াবাদী হিসেবে কখনোই চিহ্নিত করতে বা ভাবতে কোনোদিনও চাননি, কিন্তু দুর্খাইমের সমাজ ব্যাখ্যা তাকে প্রবলভাবে প্রভাবিত করে। মানে এমিল দুর্খাইম যে তিনি যে সমাজ ব্যাখ্যা করেছেন সেই সমাজ ব্যাখ্যাই রেডক্লিফ ব্রাউনকে খুবই প্রভাবিত করে এই ক্রিয়াবাদী তত্ত্ব রচনার ক্ষেত্রে। প্রতিটি অংশ ও ঘটনার উপর সমাজের একটি সামগ্রিক নিয়ন্ত্রণ আছে। দুর্খাইম এই বিশ্বাসে আস্থাবান হয়ে তিনি সামাজিক কাঠামোর উপর গুরুত্ব বিশ্লেষণ করেন। দুর্খাইম মনে করেছিলেন যে প্রতিটি অংশ ও ঘটনার উপর সমাজের একটি সামগ্রিক নিয়ন্ত্রণ আছে। প্রত্যেকটি অংশ, সমাজের প্রত্যেকটি অংশ এবং ঘটনার উপরে সমাজ কি আছে, একটি সামগ্রিক নিয়ন্ত্রণ রয়েছে, তিনি এটা বিশ্বাস করতেন। তো তার মতে প্রতিটি সমাজ কাঠামোর নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ প্রয়োজনীয় শর্ত তৈরি হয়। কতগুলো বিশেষ প্রয়োজনীয় শর্ত তৈরি হয় সমাজ কাঠামো পরিচালনার ক্ষেত্রে, বা সমাজ কাঠামোর মধ্যে কতগুলি বিশেষ প্রয়োজনীয় শর্ত তৈরি হয়। সমাজের আচরণবিধিগুলি এই শর্ত বা নেসেসারি কন্ডিশন অফ এক্সিস্টেন্স, যাকে বলা হয় বাঁচার প্রয়োজনীয় শর্ত, একে বাংলায় বলা হয় বাঁচার প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন অফ এক্সিস্টেন্স পূরণ করে। তার ফলে সমাজ কাঠামো বজায় থাকে। সমাজ কাঠামোর পরিপ্রেক্ষিতে সমাজের ধ্যান ধারণাগুলি ব্যাখ্যা করেছেন বলে রেডক্লিফ ব্রাউন নিজেকে ক্রিয়াবাদী হিসেবে ভেবেছেন। কখন ভেবেছেন? যখন সমাজ কাঠামোর পরিপ্রেক্ষিতে সমাজের ধ্যান ধারণাগুলোকে ব্যাখ্যা করেছেন তখন তিনি তাকে নিজেকেই ক্রিয়াবাদী হিসেবে ভাবতে পেরেছেন। স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইন প্রিমিটিভ সোসাইটি 1952, 1952 সালে তার যে রচিত গ্রন্থ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইন প্রিমিটিভ সোসাইটি গ্রন্থে তিনি আদিবাসী সমাজের বিশ্লেষণের সামাজিক কাঠামো এবং তার কাজ ব্যাখ্যা করেছেন। এই যে তার রচিত গ্রন্থ, সেখানে আদিবাসী সমাজের ওপর বিভিন্ন গবেষণা করেছেন এবং সেখানে কি বিশ্লেষণ করেছেন, সামাজিক কাঠামো তার কাজ, সামাজিক কাঠামোর কীরকম এবং আদিবাসী সমাজের কাজগুলো কী কী সেটা কিন্তু তুলে ধরেছেন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইন প্রিমিটিভ সোসাইটি 1952, রেডক্লিফ ব্রাউন। আন্দামান দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া আদিবাসী জীবন পর্যবেক্ষণ করে তিনি দেখান যে সমাজের সংহতি রক্ষার একটি বিশেষ প্রয়োজনীয় শর্ত হলো সমাজস্থ বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিকতা বজায় রাখা। প্রতিটি সমাজেই অংশগুলি কর্ম বা ফাংশন এর মধ্য দিয়ে প্রয়োজনীয় সংহতি রক্ষা করে। অর্থাৎ তিনি বলেছেন যে প্রত্যেকটি সমাজে এই কাজ, মানে প্রত্যেকটি সমাজ রক্ষা করতে, মানে প্রত্যেকটি ব্যক্তি তার জীবন অতিবাহিত করতে গেলে বিভিন্ন কাজের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়। তাই বলছে প্রত্যেকটি সমাজেও এই কাজের মধ্য দিয়ে একে অপরের সাথে পরস্পরের সাথে কি হয়, পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পেরেছে। প্রতিটি সমাজের অংশগুলি কর্ম ফাংশনের মধ্য দিয়ে প্রয়োজনীয় সংগতি রক্ষা করে। আগেই বলা হয়েছে যে দুর্খাইমের সমাজ ব্যাখ্যা রেডক্লিফ ব্রাউনকে প্রভাবিত করেছিল, কিন্তু সমাজের ঐক্য রক্ষার জন্য দুর্খাইম উল্লেখিত নিডস বা চাহিদা শব্দটির পরিবর্তে রেডক্লিফ ব্রাউন নেসেসারি কন্ডিশন অফ এক্সিস্টেন্স বা বাঁচার প্রয়োজনীয় শর্ত এই শব্দগুলি ব্যবহার করেছেন। অর্থাৎ রেডক্লিফ ব্রাউন নেসেসারি কন্ডিশন অফ এক্সিস্টেন্স ব্যবহার করেছেন কিসের পরিবর্তে, নিডস বা চাহিদার
পরিবর্তে নিডস বা চাহিদা, এমিল দুরখাইম কিন্তু এটা তুলে ধরেছিলেন বা তিনি ব্যবহার করেছিলেন নিডস বা চাহিদা এই শব্দটির। কিন্তু এই শব্দটির পরিবর্তে রেডক্লিফ ব্রাউন কি করেছিলেন? নেসেসারি কন্ডিশন অফ এক্সিস্টেন্স বা বাঁচার প্রয়োজনীয় শর্ত। প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি সমাজ মানুষ নিয়ে তৈরি, এবং এই মানুষ বেঁচে থাকে কিছু শর্তের উপর নির্ভর করে। অর্থাৎ এই শর্তগুলি কি হচ্ছে? বিভিন্ন কর্মের দ্বারা সফল হয়। তার মধ্যে নিডস একটি সার্বিক চাহিদার ইঙ্গিতবাহী, যেখানে নেসেসারি কন্ডিশন অফ এক্সিস্টেন্স শব্দটি প্রয়োগ করে পৃথক পৃথক সমাজের জন্য পৃথক পৃথক শর্তের উল্লেখ পাওয়া সম্ভব। প্রতিটি সমাজ তার নিজ স্থায়িত্বের বিশেষ শর্তগুলি তার সদস্যদের মাধ্যমে পূরণ করতে চায়। আমি আগে বললাম যে শর্তগুলি মানুষের মধ্য দিয়েই সেগুলো পূরণ করতে চায় প্রত্যেকটি সমাজ। প্রতিটি সমাজের বিশেষ বিশেষ ঘটনাগুলি সামাজিক ঐক্যের ধারক হিসেবে আমরা ধরে থাকি। উদাহরণস্বরূপ রেডক্লিফ ব্রাউন বংশধারার উল্লেখ করে দেখান যে এই ব্যবস্থাটি জমির উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা মোকাবিলা করে সামাজিক ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ তিনি বলেছেন যে এই যে উদাহরণ হিসেবে যে বংশধারা, অর্থাৎ জমি সংক্রান্ত, দেখবে বাবার জমি ছেলে পাচ্ছে, ছেলে জমি তার ছেলে পাচ্ছে, তার ছেলে জমি তার ছেলে পাচ্ছে, মানে এই যে একটা কি বলবো বংশধারায় চলে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে বলছে। আদিবাসী সমাজে এই গবেষণা করে তিনি দেখাতে চেয়েছেন কিভাবে এইসব সমাজের প্রথাগুলি সমগ্র অর্থাৎ সম্পূর্ণ সমাজের স্থিতিশীলতার পক্ষে সহায়ক। এই ক্রিয়াবাদ বিশ্লেষণ করতে গিয়ে রেডক্লিফ ব্রাউন তার পূর্বসূরীদের মতোই সমাজ ও জীবদের মধ্যে নৈকট্য আবিষ্কার করেন। সমাজ ও জীবদের মধ্যে একটা সাদৃশ্য তিনি খুঁজে পেয়েছেন, তাই বলেন। তিনি দেখান জীবের মতোই সমাজে নির্দিষ্ট কর্মযুক্ত অঙ্গ রয়েছে। বলছে জীবের মতো, মানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব কিছু না কিছু কর্ম করে থাকে। তাই বলছে এই কর্মগুলো যেমন মানুষকে বেঁচে থাকার জন্য, মানুষকে চলার জন্য করতে হয়, জীবকে বেঁচে থাকার জন্য বা চলার জন্য করতে হয়, সেম একই রকমই একটি সমাজ পরিচালিত করতে গেলে বা সমাজ এগিয়ে নিয়ে যেতে এই কর্মগুলো মানে বিভিন্ন কর্মের প্রয়োজন রয়েছে। তাই বলছে যে তিনি দেখান জীবের মতো সমাজে নির্দিষ্ট কর্মযুক্ত অঙ্গ রয়েছে। জীবের বিবর্তনের ছন্দ সমাজের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বলে তিনি মনে করতেন। বলছে জীবের বিবর্তনের ছন্দ, জীবের যে বিবর্তন ঘটেছে বা ঘটছে সেটার সাথে কিন্তু সমাজেরও বিবর্তন ঘটছে, সেটা কিন্তু তিনি মিল করে দেখিয়েছেন। এছাড়া আমরা আরেকজন যে ক্রিয়াবাদী তাত্ত্বিক রয়েছেন তিনি হচ্ছেন বি ম্যালিনস্কি। তাকে তিনি কি বলেছেন সেটা আমরা ক্রিয়াবাদী তত্ত্বে সেটা আমরা আলোচনা করব। বি ম্যালিনস্কি ছিলেন এক ব্রিটিশ নৃতাত্ত্বিক যিনি নিজেকে ক্রিয়াবাদী হিসেবে প্রতিষ্ঠা করতে চান, খুবই আগ্রহী ছিলেন। মানুষের মূল বা বেসিক জৈবিক চাহিদা পূরণ করার জন্য সামাজিক প্রথা সৃষ্টি হয়েছে বলে তার ধারণা। তিনি বলেছেন যে সামাজিক প্রথাগুলো যে সৃষ্টি হয়েছে সেগুলো মানুষের নিডস বা চাহিদা পূরণ করার জন্যই তৈরি হয়েছে। সমাজের মূল প্রতিষ্ঠানিক ক্ষুধা, যৌন তৃপ্তি ইত্যাদি ব্যক্তিগত চাহিদা মেটানোর উদ্দেশ্যেই গঠিত। মেলিনস্কির মতে সংস্কৃতি হলো একটি জৈব সমগ্র যা সম্পূর্ণ ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত। সংস্কৃতি ব্যক্তিগত চাহিদাকে পূরণ করে, আবার এ থেকে সংস্কৃতি এবং সামাজিক প্রথা সৃষ্টি হয়। মূলত বাঁচার জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য মানুষ সংস্কৃতি তৈরি করে, বা এই মৌলিক চাহিদার তৃপ্তি আরও সূক্ষ্মতর সাংস্কৃতিক চাহিদা তৈরি করে থাকে। এই অর্থে সমাজ রক্ষায় সংস্কৃতির উপযোগিতা খুঁজে পান তিনি। ব্যক্তির চাহিদাকে গুরুত্ব দেওয়ার জন্য মেলিনস্কি ক্রিয়াবাদী ব্যাখ্যাকে ব্যক্তিকেন্দ্রিক ক্রিয়াবাদ বলা হয়। অর্থাৎ মেলিনস্কি কিন্তু ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন তার ক্রিয়াবাদে, তাই তার ক্রিয়াবাদের যে তত্ত্ব তাকে বলা হয় ব্যক্তিকেন্দ্রিক ক্রিয়াবাদ। এদিক থেকে আমরা বলতে পারি সমাজতত্ত্বের যে পুরোধারা রয়েছেন তাদের ক্রিয়াবাদী ধারণা এভাবে নৃতাত্ত্বিক রেডক্লিফ ব্রাউন ও মেলিনস্কির অবদান আরও বলশালী হয়। একথা ঠিক যে রেডক্লিফ ব্রাউন নিজেকে সেভাবে ক্রিয়াবাদী ভাবতে চিহ্নিত না করে কাঠামোবাদী বলে বর্ণনা করেছেন, কিন্তু তার লেখায় সমাজের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণবিধি মেনে চলার ইঙ্গিত থাকায় সমাজ সংরক্ষণ অর্থাৎ ক্রিয়াবাদীর মূল ধারণাটি যথার্থ গুরুত্ব পায়। এদিক থেকে মেলিনস্কি নিজেকে ক্রিয়াবাদী ঘরানাভুক্ত ভাবতেই পছন্দ করতেন। বৃহত্তর সংস্কৃতিকে রক্ষা করার জন্য তিনি সংস্কৃতির উপাদানগুলির প্রয়োজনীয়তা স্বীকার করেন। এই দুই নৃতাত্ত্বিকই সামাজিক ঐক্যকে জনমানুষে প্রতিষ্ঠিত করার জন্য তাদের পূর্বসূরী সমাজতাত্ত্বিকদের মতোই সমাজ ও জীবদের মধ্যে সাদৃশ্য প্রমাণ করার উদ্যোগ নেন।
অর্থাৎ এই দুই সমাজতত্ত্ববিদ জীবদেহ এবং সমাজ। জীবদেহ বলেছে যে, তারা বলেছিলেন যে জীবদেহ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, সমাজও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত, মানে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন কর্মের মানুষকে নিয়ে গঠিত। যেমন জীবদেহের বিভিন্ন কর্ম রয়েছে, তেমনি একই রকমই সমাজেরও বিভিন্ন কর্ম রয়েছে। তাই তারা সমাজ ও জীবদেহের বিবর্তন, মানে জীবদেহের বিবর্তনের সাথে সাথে সমাজের বিবর্তনের সাথে মিল খুঁজে পেয়েছেন, যে জীবদেহ যেমন বিবর্তন ঘটে জীবদেহে, তেমনি সমাজেরও বিবর্তন ঘটছে। প্রতিনিয়ত সমাজ পরিবর্তন ঘটছে এবং প্রতিনিয়তই জীবদেহ তার বিবর্তন ঘটছে। বিবর্তন জীবদেহ ও সমাজ দুইয়েরই ঘটছে। তাই এই তাদের আলোচনায়, ক্রিয়াবাদী আলোচনায় তারা কিন্তু জীবদেহ ও সমাজের মধ্যে মিল খুঁজে পেয়েছেন এবং দুটোর মধ্যেই তুলনামূলকভাবেই আলোচনা করেছেন। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা এর পরবর্তী যে ক্লাসটা নেব সেখানে হচ্ছে আমেরিকার যে সমাজতাত্ত্বিক ট্যালকেট পার্সন, আমরা ট্যালকেট পার্সনের অবদান বা ক্রিয়াবাদী তত্ত্বে তার অবদান আমরা আলোচনা করব। ট্যালকেট পার্সন যে AGIL যে ধারণা দিয়েছিলেন সেটা আমরা আলোচনা করব এবং নেক্সট ক্লাস তোমরা অবশ্যই ফলো করবে আশা রাখছি। আজকে আর কিছু বলছি না, কারণ নেক্সট ক্লাসে আমরা ট্যালকেট পার্সন নিয়ে আমরা আলোচনা করব।